নমস্কার, আপনারা দেখছেন নিউজ নাও। আমি রয়েছি আপনাদের সাথে মীনাক্ষী। চোখ রাখছি মুহূর্তে খবরে। শনিবার ৭৫ বছরে পা দিল ভারতের নির্বাচন কমিশন। ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক পরিবেশ সুরক্ষার দায়িত্ব রয়েছে নির্বাচন কমিশনের উপর। সাম্প্রতিক সময়ে নির্বাচন কমিশনের উপর উঠে আসা বিভিন্ন অভিযোগের প্রেক্ষিতে নির্বাচন কমিশনের দায়িত্ব আবারও একবার স্মরণ করিয়ে দিতেই নিউজ নাওয়ের এই বিশেষ প্রতিবেদন। ৭৫ পূর্ণ করে ৭৬-এ পা দিয়েছে ভারতের প্রজাতন্ত্র। অপরদিকে শনিবার ৭৫-এ পা দিল ভারতের নির্বাচন কমিশন। ৭৫ বছর আগে এই দিনে যাত্রা শুরু করেছিল নির্বাচন কমিশন। সেই অর্থে এদিন পালন করা হয় জাতীয় ভোটার দিবস। ইংরেজি নতুন বছরে প্রথম মন কি বাতের মঞ্চে নির্বাচন কমিশনের ভূয়সী প্রশংসা করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, নির্বাচনী প্রক্রিয়াকে আরও আধুনিক করতে দীর্ঘ সময় ধরেই একের পর এক প্রযুক্তির ব্যবহার করেছে কমিশন, যা নিঃসন্দেহে প্রশংসাযোগ্য। এতে আরও উন্নত হয়েছে আমাদের ভোট প্রক্রিয়া। জাতীয় ভোটার দিবস দিনটি এই জন্য গুরুত্বপূর্ণ যে সেদিন ভারতের নির্বাচন আয়োগ প্রতিষ্ঠিত হয়েছিল। সংবিধানের রচয়িতারা আমাদের নির্বাচন আয়োগকে, আমাদের গণতন্ত্রে জনগণের অংশীদারিত্বকে অনেক বড় স্থানে রেখেছেন। আমিও নির্বাচন আয়োগকে ধন্যবাদ জানাবো। তারা সময়ে সময়ে আমাদের ভোট দানের প্রক্রিয়াকে আধুনিক করে তুলেছেন, শক্তিশালী করে তুলেছেন বলে কমিশনকে দরাজ শংসাপত্র দিয়েছেন প্রধানমন্ত্রী। নিঃসন্দেহে ভারতের শীর্ষ আমলার পদ হল মুখ্য নির্বাচন কমিশনের। ভারতের প্রতিটি জাতীয় নির্বাচনে মহারাষ্ট্রযোগ্য বিশ্বের মধ্যে জনসংখ্যার দিক দিয়ে বৃহত্তম, জনসমাজের বহুত্ব ও বিচিত্রতার পরিপ্রেক্ষিতে কঠিনতম। তবে লক্ষণীয় বিষয় হল গত বছর সেই কঠিন কাজটির মধ্যে পদে পদে পরাজয়ের নিশানা পরিলক্ষিত হয়েছে। কথাটা এই জন্যই আসছে কারণ গত লোকসভা নির্বাচন থেকে পরবর্তী সময়ে হরিয়ানা ও মহারাষ্ট্র বিধানসভা নির্বাচনে ভোট গ্রহণকে কেন্দ্র করে নিরপেক্ষতা নিয়ে যত বিতর্ক এবং সেই সূত্রে সর্বোচ্চ আদালতের মামলা দায়ের হয়েছে তা বেনজির। সেই ১৯৫১ থেকে ৫২ সালে প্রথম নির্বাচন কমিশনার সুকুমার সেনের তত্ত্বাবধানের সময় থেকে দৃষ্টান্তমূলক যত্ন সহকারে যে কাজ হয়ে আসছে, সেই প্রেক্ষিতে ২৪-এ ১৮তম জাতীয় নির্বাচনীতে বিস্তর অস্বস্তি ও হতাশার কারণ ঘটেছে। ভারতীয় গণতন্ত্র তার অসামান্য যাত্রাপথে পিছু হাঁটতে শুরু করেছে। নির্বাচন কমিশনের এবারের আচরণেই তার স্পষ্ট ইঙ্গিত বলে অভিযোগ তুলেছেন বিরোধীরা। অনেকগুলি ক্ষেত্রে কমিশনের বিবেচনা নিয়ে, নিরপেক্ষতা নিয়ে তৈরি হয়েছে সন্দেহ। সেই সব সন্দেহের উত্তর যাই হোক, তা যে তৈরি হওয়ার অবকাশ ঘটল সেটাই দুর্ভাগ্যজনক বলে মনে করছেন সংশ্লিষ্ট তথ্যবিজ্ঞ মহল। ১৯৫১ সালে রিপ্রেজেন্টেশন অব দ্য পিপল অ্যাক্ট অনুযায়ী ভোটদান পর্বের ৪৮ ঘণ্টা আগে হল সাইলেন্স পিরিয়ড বা নীরবতার পর্ব, যা সব প্রার্থীরাই তা মেনে প্রচারের সমাপ্তি ঘোষণা করেন। কিন্তু ২৪-এর লোকসভা নির্বাচনে প্রধানমন্ত্রী ঠিক সেই ৪৮ ঘণ্টাকেই বেছে নিয়েছিলেন কন্যাকুমারীতে ধ্যান মণ্ডপম ও ধ্যানে বসার জন্য এবং সারা দেশের সমস্ত প্রচার মাধ্যম তা প্রতি মুহূর্তে জনসাধারণের কাছে পৌঁছে দিয়েছিল। ব্যক্তিগত ধ্যান আর জনসম্মুখে ক্যামেরা পরিবৃত ধ্যান এক কথা নয়। দ্বিতীয়টি যদি প্রচার মাধ্যমে যেখানে দেখানো হয় আক্ষরিক অর্থেই তা প্রচার। বিরোধীরা এই ব্যাপারে অভিযোগ জানালেও কমিশন তাতে কর্ণপাত করেনি। বিরোধী নেতারা তার আগে প্রধানমন্ত্রী ও তার অন্যান্য দলের নেতার মুখে সরাসরি সাম্প্রদায়িক প্রচারের বিরুদ্ধেও কমিশনের কাছে পদক্ষেপের আপিল জানিয়েছিল, কিন্তু ফল হয়নি। তাতেও সরাসরি বিদ্বেষে প্রচারের ক্ষেত্রেও কমিশন ভ্রুক্ষেপ করেনি বলে অভিযোগ। অথচ রাজনৈতিক প্রচারে তর্ক বিতর্ক যেমন গণতন্ত্রের অধিকার, নির্বাচন কমিশন সেই অধিকার ও স্বাধীনতা দানেও কার্যত ব্যর্থ। জমি বাড়ি নয়, টাকা পয়সা নয়, সাধারণ জনতার অধিকারের নয় ছয়ের অভিযোগে আন্দোলিত হয়েছে সমাজ, যা অভিপ্রেত নয় কোনোভাবে। ২০২৩ সালের শেষে মধ্যপ্রদেশ ও ছত্তিশগড় এবং ২০২৪ সালে মহারাষ্ট্র ও হরিয়ানায় নির্বাচনের ফল প্রশ্নের পাশাপাশি জন্ম দিয়েছে বিপুল বিস্ময়ের। এই ৪ রাজ্যে নির্বাচনী হেঁয়ালির কিনারা আজও গড়ে উঠতে পারেনি কোনো শার্লক হোমস, ব্যোমকেশ বক্সী, ফেলু মিত্ররা। লোকসভা নির্বাচনে মাস কয়েকের মধ্যে ভোটার চরিত্র কিভাবে এমন ১৮০ ডিগ্রি ঘুরে যেতে পারে সেই ব্যাখ্যাও নেই কারো কাছে। মাত্র ৫ মাসে ভোটারের হৃদয় বদলের এমন নজিরও সাম্প্রতিককালে দেখা যায়নি। পরাজিতরা যেমন বিহ্বল ও হতচকিত, জয়ীরাও তেমনই হতবাক। ভোটের ফলাফল যাই হোক না কেন, এদেশের ধর্মনিরপেক্ষ গণতন্ত্রের পরিবেশটি বাঁচানোর দায়িত্ব যে সব প্রতিষ্ঠানকে বহন করতে হবে, নির্বাচন কমিশন কিন্তু তার মধ্যে অন্যতম প্রধান। ৭৫তম বর্ষপূর্তিতে এই দায়িত্ব যথাযথভাবে পালন করার শপথ নিতে হবে নির্বাচন কমিশনারকে। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও।
সংবিধান সংশোধনের নামে রাজ্যের বিরোধী দলগুলো নিজেদের উদ্দেশ্য চরিতার্থ করতে চাইছে বলে বিজেপি কার্যালয়ে আয়োজিত সাংবাদিক সম্মেলনে জানিয়েছেন রাজ্য বিজেপির প্রবক্তা নবেন্দু ভট্টাচার্য। এছাড়া শনিবার সংবিধান গৌরব দিবসের সমাপ্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠান সম্পর্কে ত্রিপুরা প্রদেশ বিজেপি কার্যালয়ের সাংবাদিক সম্মেলনে বিস্তারিত জানিয়েছেন তিনি। কিন্তু বর্তমানে সংবিধান হাতে নিয়ে যারা সংবিধান সংশোধনের কথা বলছেন তারা সাময়িক কালের জন্য কাউকে প্রভাবিত করার চেষ্টা করছেন, যা কোনোভাবে দীর্ঘস্থায়ী হবে না বলে সাংবাদিক সম্মেলনে অভিমত ব্যক্ত করেন নবেন্দু ভট্টাচার্য। গত 11 জানুয়ারি থেকে রাজ্যের প্রতিটি জেলায় যে সংবিধান গৌরব দিবস পালন করা হচ্ছে, শনিবার তার সমাপ্তি অনুষ্ঠান উপলক্ষে প্রত্যেক মণ্ডলের উদ্যোগে আয়োজিত মিছিলে দলীয় কর্মকর্তা ও সমর্থক ছাড়া রাজ্যের সাধারণ মানুষেরা যোগদান করবেন বলে সাংবাদিক সম্মেলনে জানিয়েছেন বিজেপির দলীয় প্রবক্তা নবেন্দু ভট্টাচার্য। 11 তারিখ থেকে সংবিধান গৌরব দিবস পালন করছি, গৌরব, এবং আজকে তার সমাপন। আমাদের রাজ্যের প্রত্যেকটি মণ্ডলে আজ বিকালে আমাদের মিছিল বের হবে। রাজ্যের অর্থ সামাজিক উন্নয়নের জন্য পর্যাপ্ত অর্থ থাকা সত্ত্বেও তা ব্যয় করতে পারছে না রাজ্য সরকার। পরিসংখ্যানে এমনটাই জানিয়েছে সিএজি। এক্ষেত্রে গত 5 বছরে ব্যয় করা সম্ভব হয়নি 31,474.89 কোটি টাকা। একদিকে রাজ্যের বর্তমান সরকার উন্নয়নের ঢালাও প্রচার করে চলেছে, অন্যদিকে ডবল ইঞ্জিন সরকারের ব্যর্থতার দলিল ফুটে উঠছে ক্যাগ রিপোর্টে। একদিকে সরকার বলছে দ্রুত উন্নয়নের পথে এগিয়ে চলেছে রাজ্য, অর্থাৎ ডাবল ইঞ্জিনের সুফল পাচ্ছে রাজ্যবাসী। অন্যদিকে ক্যাগের রিপোর্ট বলছে সরকার গত 5টি অর্থ বাজেটের পুরো অর্থ খরচ করতে পারেনি। পরিসংখ্যানে জানিয়েছে ভারত সরকারের অধীনস্থ হিসাব রক্ষক সংস্থা সিএজি 2018-19 থেকে 2022-23 এই 5টি অর্থ বছরে রাজ্য সরকারের বাজেট বরাদ্দের পরিমাণ ছিল মোট 1,16,523 কোটি 8 লক্ষ টাকা। এই বিশাল অর্থ রাশির মধ্যে রাজ্য সরকার খরচ করতে পেরেছে 85,048 কোটি 19 লক্ষ টাকা, অর্থাৎ এই ক্ষেত্রে খরচ করতে পারেনি 31,474 কোটি 89 লক্ষ টাকা। 2018-19, 19-20, 20-21 এবং 21-22 এই 4টি অর্থ বছরে রাজ্য সরকার বরাদ্দকৃত বাজেটের 70% উপর অর্থ খরচ করতে পারলেও 2022-23 অর্থ বছরে 50% অর্থ খরচ করতে পারেনি বলে নিজেদের রিপোর্টে জানিয়েছে সিএজি। যেখানে রাজ্য সরকার প্রতি বছরে অতিরিক্ত বাজেট বরাদ্দ করে সেখানে এই বিশাল পরিমাণ অব্যয়িত অর্থ তাহলে গেল কোথায়, তা নিয়ে উঠে আসছে প্রশ্নচিহ্ন। বাজেট বরাদ্দের অর্থ যদি খরচই করা না যায় তাহলে এই বিশাল পরিমাণ অর্থের বাজেট করার কি যুক্তি রয়েছে, প্রশ্ন উঠছে তা নিয়েও। ক্যাগের রিপোর্ট মোতাবেক 2022-23 অর্থ বছরে রাজ্য সরকারের মূল বাজেটের বরাদ্দ ছিল 27,047 কোটি 67 লক্ষ টাকা। বছরের শেষ লগ্নে বরাদ্দ করা হয় আরো 3,065 কোটি 37 লক্ষ টাকা অতিরিক্ত বাজেট। সব মিলিয়ে 30,113 কোটি 4 লক্ষ টাকা করা হয়েছিল বরাদ্দ। ক্যাগ রিপোর্ট মোতাবেক রাজ্য সরকার সব মিলিয়ে 21,110 কোটি 42 লক্ষ টাকা খরচ করতে পেরেছে। 1,002 কোটি 62 লক্ষ টাকা খরচ করতে পারেনি রিপোর্টে উল্লেখ করেছে সিএজি। বিগত 5 বছরের মধ্যে 2022-23 অর্থ বছরে অব্যয়িত অর্থের পরিমাণ সব থেকে বেশি। বাজেটের অর্থ ব্যয় করতে না পারাটা কি সরকারের ব্যর্থতা, তা নিয়েও কিন্তু উঠছে প্রশ্ন। ফিউরো রিপোর্ট, নিউজ নাও। ডেমো ট্রেন নিয়ে ক্রমাগত অভিযোগের প্রেক্ষিতে শেষ পর্যন্ত নড়েচড়ে বসল উত্তর পূর্ব রেল কর্তৃপক্ষ। ডেমো ট্রেন সংস্কারের জন্য আগরতলা সাবরুম রুটে 28 জানুয়ারি পর্যন্ত বাতিল করা হলো দুপুর এবং রাতের যাত্রী রেল। রাজ্যে ডেমো ট্রেন চলাচল নিয়ে অভিযোগের শেষ নেই নিত্য যাত্রীদের। রাজ্যের উত্তর অথবা দক্ষিণে নিয়মিত রেল যাত্রীদের অভিজ্ঞতা ডেমো ট্রেন চলাচল নিয়ে ভালো নয় মোটেও। ডেমো ট্রেনের অপরিচ্ছন্নতা, নোংরা আবর্জনা যুক্ত কামরার কারণে নিত্য হয়রান হতে হয় যাত্রীদের। তার উপর প্রায় যখন তখন এই ট্রেনে চলাচল বন্ধ হওয়ার ঘটনা ঘটছে। মাঝপথে আটকে যাচ্ছে ডেমো। গত কয়েকদিন ধরেও এই
অবস্থা চলছে। দুপুর ও বিকেলের আগরতলা সাবরুম আগরতলা ডেমো ট্রেন গত কয়েকদিন ধরে চলছে প্রায় খুঁড়িয়ে খুঁড়িয়ে। এই ট্রেনটির গতি আচমকা যাচ্ছে কমে 100 কিলোমিটার প্রতি ঘন্টা থেকে গতি হঠাৎ করে নেমে আসছে প্রতি ঘন্টায় 60 এবং 50 কিলোমিটার। সমস্যা এখানেই শেষ নয়, ট্রেনটি মাঝ পথে থেমে যাওয়ার ঘটনাও ঘটছে অহরহ। যাত্রী সাধারণের ক্রমাগত অভিযোগের প্রেক্ষিতে 28 জানুয়ারি পর্যন্ত বাতিল করা হয়েছে আগরতলা সাবরুম রুটের দুপুর এবং রাতের ট্রেন। স্থির হয়েছে এ সময়ের মধ্যে এর সংস্কার করা হবে। ইতিমধ্যে শুরু করা হয়েছে আগরতলা রেল স্টেশনের পিচ লাইনে সংস্কার কাজ। দুপুর 1:40 আগরতলা থেকে সাবরুম এবং বিকেল 4টায় সাবরুম থেকে আগরতলার উদ্দেশ্যে ছাড়ার জন্য নির্দিষ্ট ডেমো ট্রেন চলাচল বাতিল করায় চরম দুর্ভোগ চলছে নিত্য রেল যাত্রীদের পক্ষে আগরতলা থেকে দুপুরে সাবরুমের উদ্দেশ্য এবং বিকেলে সাবরুম থেকে আগরতলার উদ্দেশ্যে যাত্রা করার কোনো উপায় রইল না 28 জানুয়ারি পর্যন্ত। রাজ্যে সব মিলিয়ে 5 জোড়া ডেমো ট্রেন চলাচল করে প্রতিদিন। এর মধ্যে 4 জোড়া চলাচল করে আগরতলা সাবরুম আগরতলার মধ্যে। অপর 1 জোড়া রেল চলাচল করে আগরতলা করিমগঞ্জ ও আগরতলার মধ্যে। এইগুলির জন্য সব মিলিয়ে আগরতলা রেল স্টেশনে মোট 3টি ডেমো ট্রেনের সম্মিলিত কোচ তথা রেলের পরিভাষায় রেক রয়েছে। এর মধ্যে একটি রেক আগরতলা করিমগঞ্জ ও আগরতলার মধ্যে চলাচল করে, একটি চলাচল করে আগরতলা সাবরুম আগরতলার মধ্যে দিনে 3 বার করে সকাল দুপুর ও রাতে। অপর একটি চলাচল করে আগরতলা সাবরুম আগরতলার মধ্যে দুপুর ও বিকেলে। এই রেকটির ইঞ্জিনেই দেখা দিয়েছে গোলযোগ, তাতে 28 জানুয়ারি পর্যন্ত বন্ধ করে দিতে হয়েছে একজোড়া ট্রেনের চলাচল। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। কৈলাসহরের মনোনদীর বাঁধ সংস্কারের দাবিতে কৈলাসহর ধর্মনগরের প্রধান সড়ক এয়ারপোর্ট সংলগ্ন এলাকায় সকাল 10টা থেকে রাস্তা অবরোধ করেছে জেলা কংগ্রেস। অবরোধের জেরে রাস্তার দুপাশে আটকে পড়ে শত শত যানবাহন। প্রশাসনের হস্তক্ষেপের ফলে 2 ঘন্টা পর প্রত্যাহার করা হয় অবরোধ, কিন্তু অতি সত্বর সমস্যার সমাধান করা না হলে আগামী দিনে বৃহত্তর আন্দোলন সংগঠিত করার হুমকি দিয়ে অবরোধ প্রত্যাহার করেছেন স্থানীয় বিধায়ক বীরজিৎ সিনহা। বাংলাদেশে অবৈধভাবে সীমান্ত এলাকায় বাঁধ নির্মাণের ফলে আগামী বর্ষা মৌসুমে কৈলাসহর প্লাবিত হবে এই আতঙ্কে এবং প্রশাসনের কাজের গাফিলতির কারণে এই অবরোধ বলে জানান বিধায়ক বীরজিৎ সিনহা। সার্বিক পরিস্থিতি শহরের জমিনে পর্যবেক্ষণ করার জন্য মুখ্যমন্ত্রীকে কৈলাসহর সফরের অনুরোধও জানিয়েছেন বিধায়ক বীরজিৎ সিনহা। মহোদয়কে আমি আহ্বান রাখবো, আপনার পদস্থ অফিসারদের নিয়ে নিজের চোখে দেখে যান বাংলাদেশের ওই পারে যে বাঁধটা। উনি তো শুধু ফটো দেখেছেন, কিন্তু নিজের চোখে দেখে গেলেই আমার মনে খুব ভালো হবে। এবং এই যে বাঁধগুলা যে মেরামতের প্রয়োজন, উনি যাতে দেখে যান আমি আহ্বান রাখছি। আমি আজকে রাত্রেই ফোন করব মাননীয় মুখ্যমন্ত্রীকে, অনুরোধ করব উনি যাতে একটা সময় করে যাতে এই ইম্পর্টেন্ট জিনিসের বাঁধটা, কারণ সাংঘাতিক ব্যাপার। এবং আজকে বাংলাদেশে যে এত উঁচা করে বাঁধ হচ্ছে, যার ফলে আমাদের এই নদীর জলটা এদিকে যাবে কেমনে। এখনকার মতো এই মুহূর্তের সংবাদ এই পর্যন্ত। অন্যান্য আপডেটস দেখার জন্য অবশ্যই নজর রাখতে হবে নিউজ নাও পর্দায়। নমস্কার।